পোড়ামাটির অসংখ্য কাজ রয়েছে। পোড়ামাটি কিন্তু এটা মাকড়া পাথরের কাজ নয়। হ্যাঁ, এটার যে বেসটা অনেকে মনে করেন এখানে নাকি কয়েদিদের গুম করে রাখা হতো, তাই এইরূপ নাম গুমগড়। কিন্তু আসলে এখানে লুকোচুরি খেলার আদর্শ জায়গা যেন এই রাসমঞ্চ। মনে হচ্ছে মাথায় লেগে যাবে, এতটাই কাছে ছোট ছোট লাগছে। এখানে শতাধিক দ্বার রয়েছে এরকম। একসময় নাকি রাস খেলা হতো এখানে। বর্গীরা এই বিষ্ণুপুরে অ্যাটাক করেছিল, তখন নাকি স্বয়ং মদন মোহনজি এই কামান চালিয়ে তাদেরকে দমন করেছিল। এই লাল বাঁধের জলে, সেই লাল বাঁধ জলে ডুবিয়ে হত্যা করেন। এই হ্যালো বন্ধুরা, বং পারসেপশনিস্টের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি কোথায় আছি। এই জায়গা নিয়ে আজকে আমাদের ভিডিও হবে। আমার সামনেই দেখুন রয়েছে রাসমঞ্চ। আজকে আমরা বিষ্ণুপুর ঘুরে দেখব। মন্দির নগরী বিষ্ণুপুর এ যেমন টেরাকোটার ঐতিহ্যের শহর, তেমনি প্রাচীনকালের মল্ল রাজাদের রাজধানী। কালের নিয়মে বন বিষ্ণুপুরে গড়ে উঠেছিল বৈষ্ণব ধর্মের গুপ্ত বৃন্দাবন। এখানের পোড়ামাটি বা টেরাকোটা স্থাপত্য জগৎ বিখ্যাত। আজ আমরা ঘুরে দেখব সেই মন্দির নগরী বিষ্ণুপুরের প্রায় সমস্ত মন্দিরগুলি এবং অন্যান্য আরো দ্রষ্টব্য জায়গাগুলি। কিভাবে বিষ্ণুপুর আসবেন, কোথায় থাকবেন, সে সমস্ত কিছুই থাকবে এই পর্বে। তাহলে সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম। যারা বিষ্ণুপুর ঘুরতে আসছেন তারা প্রথমেই চলে আসতে পারেন এই বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশন আসার অনেকগুলি ট্রেন রয়েছে। সেই ট্রেনের আমি নাম্বার এবং টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দেবো। এছাড়া যারা একদিনে বিষ্ণুপুরটি খুব কম সময়ে এবং কম মূল্যে ঘুরে দেখতে চান, তাদের জন্য আমি একটা ট্যুর প্ল্যান দিয়ে দেবো। তো চলুন ঘুরে দেখা যাক। কলকাতা থেকে বিষ্ণুপুর আসার সবচেয়ে ভালো ট্রেন হলো রূপসী বাংলা এক্সপ্রেস। এটি সাঁতরাগাছি স্টেশন থেকে 6:28 ছেড়ে সকাল 9:30 নাগাদ বিষ্ণুপুর পৌঁছে যায়। এতে করে আপনারা সকাল সকাল বিষ্ণুপুর পৌঁছে সারাদিন ঘুরে বিকেল বেলা 5:30 আবার এই রূপসী বাংলাতেই ফিরে যেতে পারেন হাওড়া স্টেশনে। এইভাবে একটা ওয়ান ডে ট্যুরেই আমরা ঘুরে নিতে পারেন বিষ্ণুপুর। এছাড়াও রয়েছে শালিমার আরণ্যক এক্সপ্রেস, যেটা শালিমার থেকে ছাড়ে। আর আসানসোল থেকে রয়েছে হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর পুরুলিয়া থেকে পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেগুলির সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরেই পেয়ে যাবেন অনেক টোটো, অটো আর রিজার্ভ গাড়ি। একটা দিন থাকতে চাইলে কিছু হোটেলের নাম্বার আমি ভিডিওর শেষে দিয়ে দেব। এবার বলি, যারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসবেন তারা কি করবেন, দেখতে থাকুন। এছাড়াও আমরা এখন দাঁড়িয়ে আছি আরামবাগ, কলকাতা থেকে আসার যে রোডটা সেটার ধারে। তো এই দিক দিয়ে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, তাহলে সেই গাড়ি নিয়ে এই সামনের দেখুন একটা জায়গা এই জায়গা বরাবর এই দিকে ঘুরে যাবেন, তাহলেই আপনারা চলে যেতে পারবেন মদনমোহন মন্দিরের সামনে। আমরা মদনমোহন মন্দির দিয়েই আমাদের যাত্রাটি শুরু করেছিলাম। আপনারা রাসমঞ্চ থেকেও শুরু করতে পারেন। এখন আমরা রয়েছি মদনমোহন মন্দিরের সামনে। এই যে মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মহারাজা দুর্জন সিংহ মদনমোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তার জীবনের অক্ষয় কীর্তি এই মন্দির প্রতিষ্ঠা। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত টেরাকোটার মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। দীর্ঘ মন্দিরের গাত্র ভরে রয়েছে অপূর্ব টেরাকোটার সম্ভার। কোথাও বা কৃষ্ণলীলা, কোথাও যুদ্ধের দৃশ্য, কোথাও বা রয়েছে শিকারের দৃশ্য। বিষ্ণুপুরের প্রাণের ঠাকুর মদন মোহনের নিত্য সেবা হয় এখানে। মদন মোহনকে বলা হয় বিষ্ণুপুরের রক্ষাকর্তা। তিনি নাকি এক হাতে দলমর্দন কামানকে নিয়ে বর্গীদের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। তার কারণেই বিষ্ণুপুরবাসী সেই বর্গী আক্রমণের থেকে রক্ষা পেয়েছিল। মদনমোহনের মন্দিরে আমরা এখন পুজো দিলাম। হ্যাঁ, ঘুরে দেখছি অপূর্ব কারুকার্যতে ভর্তি এখানটা। আমরা যে রাস্তা ধরে এলাম সেই রাস্তা বরাবর বাঁকুড়া কলকাতা রোড থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে এই মদনমোহন মন্দির আপনারা চলে আসতে পারেন। মদনমোহন মন্দিরের পর এবার আমরা যাব মল্লেশ্বর শিব মন্দিরের কাছে।
বেশ সুন্দর ডিজাইন। এখন আমরা আছি মল্লেশ্বর শিব মন্দিরের কাছে, বহু প্রাচীন মল্লেশ্বর শিব মন্দির। বীর হাম্বিরেরও সময়েরও আগে এটা 1622 খ্রিস্টাব্দে মহারাজা বীর সিংহ মাগড়া পাথরের সুউচ্চ এই মন্দিরটি স্থাপন করেন দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠা করার জন্য। মল্লেশ্বর মন্দিরটির গাত্রে প্রথিত ফলকের মধ্যে প্রতিষ্ঠাতা বীর সিংহের নাম উল্লেখ পাওয়া যায়। যাই হোক, শাক্ত বৈষ্ণবীদের সাথে শৈব মন্দিরটি বিষ্ণুপুরের একটি বিচিত্র ঐতিহ্যের মধ্যে ঐক্যতা। আমরা এখন রাসমঞ্চের কাছে, এবার আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। এই কয়েকটা জায়গাতেই টিকিট লাগে, বলে দেবো সেগুলো। এই দেখুন আমার সামনে রয়েছে রাসমঞ্চ। এটা কি বলা হয়, রাসমঞ্চ পিরামিড শেপ মিক্স আর্কিটেকচার রীতিতে তৈরি এই রাসমঞ্চ। দেখুন উপর দিকটা পিরামিড শেপ, আর এই গম্বুজ খিলান এসব করা আছে দালানের মতন একটা মঞ্চের উপরে। চলুন সামনে থেকে দেখাই আপনাদের। আমি এখন রাসমঞ্চতে, এই রাসমঞ্চের এটা দেখুন, এই মঞ্চ কতটা উঁচু, মোটামুটি 6 ফুটের কাছাকাছি হবে এই মঞ্চটা উঁচু। এই মঞ্চের উপরেই রয়েছে এই স্ট্রাকচারটা, কত বড় স্ট্রাকচার দেখুন। এই রাসমঞ্চ তৈরি হয়েছিল বীর হাম্বিরের সময়। রাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে এটা বানিয়েছিল। বহু শ্রমিক এবং ভাস্কর্যের পরিশ্রমের ফল এই রাসমঞ্চ। আমরা এখন ঘুরে দেখবো এই রাসমঞ্চটি। অ্যাকচুয়ালি রাসমঞ্চর সময়ে এই স্থাপত্যটি তৈরি হয়েছিল একটা মিক্স আর্কিটেকচার ফর্মে। এর উপরের অংশটি পিরামিড শেপ, আর নিচের এই তোরণ বা এই কপাটগুলি অনেকটা গম্বুজ আকৃতির। মুসলিম আর্কিটেকচারের প্রভাব এখানে দেখতে পাওয়া গেছে। এই দেখুন, এটা রাসমঞ্চের লন এরিয়া, আর এইদিকে রাসমঞ্চের এই মন্দিরের সারি। দেখুন একটার পর একটা ভুলভুলাইয়ার মতোর একটা করে কপাট বা একটা করে এইরকম দ্বার রয়েছে। এখানে শতাধিক দ্বার রয়েছে এরকম। একসময় নাকি রাস খেলা হতো এখানে। রাজা বীর হাম্বিরের সময় তৈরি করা এই মনুমেন্টটি। কি আশ্চর্য দেখুন, অবাক করা জায়গা। এখন আমি এখন রাসমঞ্চের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। ভুলভুলাইয়া যেন মানে একদম লুকোচুরি খেলার আদর্শ জায়গা, যেন এই রাসমঞ্চ। মনে হচ্ছে মাথায় লেগে যাবে, এতটাই কাছে ছোট ছোট লাগছে। একসময় এখানে তো পুজো আচ্ছা হতো, তো এই কারণে এরকম বানানো। আশেপাশে সমস্ত গ্রামগঞ্জ এবং শহর থেকে এখানে তাদের মূর্তি এবং দেবতাদের নিয়ে আসা হতো, এবং এখানেই রাসমঞ্চ খেলা হতো। সত্যি খুব ইউনিক এই ধরনের স্ট্রাকচার। এই পশ্চিমবঙ্গে কেন, ভারতেও হয়তো খুব কমই রয়েছে। কেমন লাগছে বলো জায়গাটা? আলাদাই লাগছে না? এটা বেস্ট একদম। চলো ওইদিকে দেখি ঘুরে। অসংখ্য দরজার জন্য ভুলভুলাইয়া। আর দেখুন এখানে আর্চ শেপে প্রতিটা কপাট বানানো, মানে মুসলিম স্থাপত্য শৈলীর অনেকটা ছাপ এখানে পাওয়া গেছে। দুর্দান্ত দুর্দান্ত। চলে এসো, ওইদিকটা অন্ধকার। অসাধারণ জায়গা, অসাধারণ। যারা এখনো অবধি বিষ্ণুপুর প্ল্যান করেননি, চলে আসুন। এই জায়গাগুলোর জন্য তো আসতেই হয় বিষ্ণুপুর। এখন যাচ্ছি যেখানে মেন মন্দিরের পুজো হতো, সেই জায়গাটাতে। পুরো অন্ধকার জায়গা, এখন চাবি দেওয়া। এখানেই নাকি মেন বিগ্রহটি থাকতো আগে, তো এখন কিছুই নেই। সবুজের এই অপরূপ সৌন্দর্যতা কেবলমাত্র বর্ষাকালেই দেখতে পাবেন বিষ্ণুপুরে। স্টেশন থেকে টোটো ধরে প্রথমেই চলে আসতে পারেন এই রাসমঞ্চ। ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। এবার একটা কথা বলে দিই, যারা এই রাসমঞ্চ বা মেন মনুমেন্টগুলো ঘুরতে চাইছেন, সেখানে রাসমঞ্চ ছাড়া আর দুটো মন্দিরের জন্য একটাই টিকিট লাগে। এই টিকিটটা একবার কেটে নেবেন, 25 টাকা মূল্যের একটা টিকিট। সেটার মাধ্যমে আমরা তিনটে মানে যে মন্দিরগুলোতে পেমেন্ট লাগে, সেই তিনটে মন্দির আপনারা ঘুরে নিতে পারেন। তার মধ্যে পড়ে এই রাসমঞ্চ, পঞ্চরাই শ্যামরাই মন্দির এবং জোড় বাংলো। এই তিনটি টেরাকোটার যে তিনটি মন্দির, সেই তিনটি মন্দিরেই প্রবেশ মূল্য লাগে। সেই একটা কম্বাইন্ড টিকিটেই আপনাদের তিনটে মন্দির ঘোরা হয়ে যাবে। তো যারা কম খরচে ঘুরতে চাইছেন, প্রথমে টোটো ধরে এই রাসমঞ্চে চলে আসুন, এবং সেখান থেকে আপনারা চলে যান পঞ্চরাই শ্যামরাই মন্দির এবং জোড় বাংলো, যেটা দুটোই রয়েছে গড় দরজার খুব কাছাকাছি। খুব কাছে, আপনারা 100 মিটারের মধ্যেই সব মন্দিরগুলি পেয়ে যাবেন। এবং ব্যাস এই দুটি জায়গা ঘুরে আপনারা ব্যাক করতে পারেন আবার আপনাদের ট্রেন বা বাস করে। তো এর মাধ্যমে আপনারা খুব কম টাকার মধ্যে বিষ্ণুপুরটি ঘুরে নিতে পারেন।
হ্যালো বন্ধুরা, এখন আমি রয়েছি গুমগড়ের কাছে। দেখুন আমার পিছনে যে মনুমেন্টটা আছে সেটাকে বলা হয় এখানে গুমগড়। অনেকে মনে করেন এখানে নাকি কয়েদিদের গুম করে রাখা হতো, তাই এইরূপ নাম গুমগড়। কিন্তু আসলে এখানে নাকি জলাধার ছিল, অথবা শস্যাধার ছিল, অর্থাৎ আনাজ শস্য এখানে মজুত করে রাখা হতো, তাই এটাকে গুদামঘর বা গুমগড় বলা হতো। তো দেখুন এইরকম একটি স্ট্রাকচার আছে, ভালো করে মেনটেন নয়, গাছপালা উপরে অনেক জায়গায় চলুন একটু দেখাই আপনাদের দূরের থেকে। একটা পোড়ামাটির বা ব্রিক্সের একটা গুদামঘর বলতে পারেন। আর এই গুমঘরের ঠিক এই সাইডেই যে গলিটা চলে যাচ্ছে সেদিকে যাবো আমরা শ্যামরাই মন্দির। আমি এখন পঞ্চরত্ন শ্যামরাই মন্দিরের কাছে রয়েছি। এটা বানিয়েছে রঘুনাথ সিংহদেব মল্লরাজ, মানে প্রথম রঘুনাথ সিংহ, তিনি এটা বানিয়েছেন। বেশিরভাগ এখানে ভালো ভালো মন্দির শৈলী রঘুনাথ মল্লদেবের সময়ই বানানো হয়েছে, তার মধ্যে এটা একটা 5 চূড়া বিশিষ্ট মন্দির। তার বাইরে দাঁড়িয়ে আছি, এই যে কম্বাইন টিকিট কেটেছিলাম সেটার মধ্যে এই মন্দিরটিও অন্তর্গত। বন্ধুরা, আমরা এখন রয়েছি পঞ্চরাই শ্যামরাই মন্দিরে। এটা 5 চূড়া একটা মন্দির, তাই এই রূপ নাম, মানে পঞ্চরত্ন শ্যামরাই মন্দির। এটা শ্যামরাই মন্দির। এখানে সমস্ত মন্দিরগুলি শ্রীকৃষ্ণের মানে কোনো না কোনো নামের মাধ্যমে এখানে তৈরি। তো এটাও সেই রূপ একটা মন্দির। এখানে দেখুন 5টা চূড়া রয়েছে, আমি দেখাবো আপনাদের। এখানে এই 5টা চূড়ার জন্য এটা পঞ্চরত্ন মন্দির। এটা খুব ইউনিক মন্দির, কারণ এই মন্দিরটাও পোড়ামাটি দিয়ে তৈরি। এইটা রাসমঞ্চ জোড় মন্দির, জোড় মন্দিরটা দেখাবো এরপরে। এখানে দেখুন অসংখ্য টেরাকোটার কারুকার্যে ভর্তি। এটা কিন্তু টেরাকোটা, এটা কিন্তু কোনোরূপ পাথরের কারুকার্য নয়, তাই এটা মানে রিজার্ভেশন বা সংরক্ষণ খুব দরকার। খুব বিষ্ণুপুরের বিখ্যাত স্বর্ণচুরি শাড়িতেও এই মন্দিরের অপূর্ব নকশা ও ভাস্কর্য ব্যবহার করা হয়। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জোড়বাংলো মন্দিরে। চলুন ভিতরে যে আপনাদের দেখাবো এই জায়গাটা কেমন। আর একটা জিনিস দেখাই, এর বাইরে রয়েছে অসংখ্য পোড়ামাটি ছোট বড় দোকানপাতি। এখানেও আপনারা কিছু পোড়ামাটি জিনিসপত্র নিয়ে নিতে পারেন। আর সামনে শ্যামরাই মন্দির, যে রাধেশ্যাম মন্দির। আমি এখন রয়েছি জোড় বাংলো মন্দির শ্রেণীতে। দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, এটা দুটো যে আমাদের বাংলার যে আটচালা স্টাইল বা চালা স্টাইল, সেই চালা স্টাইলের দুটো মন্দিরকে একসাথে একত্রিত করে এই জোড় বাংলো করা হয়েছে। দুটো চালা। হ্যালো বন্ধুরা, এখন আমি রয়েছি জোড় বাংলো মন্দিরে। এটা আমাদের বাংলার যে তথাকথিত যে চালা শৈলীতে বানানো আর্কিটেকচার, সেই চালা শৈলীর দুটি চালাকে একত্রিত করে এই জোড় বাংলো মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটা বানিয়েছে রঘুনাথ মল্লরাজ, প্রথম রঘুনাথ মল্লরাজ এটা বানিয়েছে। অসাধারণ একটা টেরাকোটার কাজ রয়েছে এই চালা শৈলীতে। দেখুন এটাও পোড়ামাটির অসংখ্য কাজ রয়েছে। পোড়ামাটি কিন্তু এটা মাকড়া পাথরের কাজ নয়। হ্যাঁ, এটার যে বেসটা অর্থাৎ এটার যে মঞ্চটা সেটা কিন্তু মাকড়া পাথরের তৈরি, মাকড়া বা মোরাম পাথর যেটা আমরা এখানের ভাষায় বলি। আর উপরটা পুরোটাই পোড়ামাটির মানে ব্রিক্স দিয়ে বা যে টেরাকোটা ব্রিক্স, সেই টেরাকোটা ব্রিক্স দিয়ে বানানো উপরের স্ট্রাকচারগুলি। আর দেখুন এক একটা প্যানেল বানানো, এই প্যানেলগুলোর মধ্যে এক একটা মানে রামায়ণ মহাভারত বা শিকারের ছবি, নানা ধরনের যে পৌরাণিক ঘটনা সাক্ষী সেগুলি এখানে মানে বানানো হয়েছে। পুরোটাই পোড়ামাটির কাজ। দেখুন উপর থেকে নিচ অবধি অসাধারণ। এই রাসমঞ্চ শ্যামরাই মন্দির আর এই জোড় বাংলো মন্দির বিষ্ণুপুরে এলে কখনোই মিস করার মতো জায়গা নয়। অসাধারণ কারুকার্য এখানে আপনারা দেখতে পাবেন, মন জুড়িয়ে যাবে। সত্যি অসাধারণ জায়গা। জায়গাতেই এই ধরনের পানীয় জলের বন্দোবস্ত আছে, আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারেন। এখন
রয়েছি পাথরের রথের কাছে। এটা একটা রথের আদলে তৈরি, পাথরের তৈরি একটা রথ। দেখুন এটা চাকা এবং সকট সমস্ত কিছুই বানানো, ভালো করে দেখলে বোঝা যাবে। এটা একদম গড় দরজার সামনে, এখানে গড় দরজা দেখা যাচ্ছে। বন্ধুরা এখন বিষ্ণুপুরের রাজ যে দরবারের যে মেন গেট, সেই গেটের সামনে আছি। এই দেখুন পিছনে রয়েছে আমার ছোট পাথরের দরজা, আর আমি যদি এই সাইডে ঘুরি তাহলে রয়েছে বড় পাথরের দরজা। এই গেট দুটো আমি দেখাবো। তার সাথে দেখুন আমার এই পিছনে একটা উঁচু ঢিপির মতন আছে, এই ঢিপিটাকে বলে মুচ্চা পাহাড়। এই মুচ্চা পাহাড় থেকেই তখনকার দিনে কেন, এখনো দিনেও প্রতি বছর অষ্টমীর দিনে এবং অন্যান্য যে সময় রীতিনীতিগুলো হয় মা মৃন্ময়ীর পুজোর জন্য এখানে কামান গর্জন করা হয়। সেটা খুব বিখ্যাত এখানের জন্য। এই কামান গর্জন এখানেই হয়ে থাকে, এই মুচ্চা পাহাড়ের উপরে নিয়ে আসে। বেশ, এই দেখুন বন্ধুরা সামনে রয়েছে আমাদের গড় দরজা। গড় দরজা তো আমরা দেখবো, তার আগে দেখে নিন এই বাইরে। চলুন এবার এই পাথরের দরজাটা আপনাদের দেখায় একটু সামনে থেকে। এই হচ্ছে পাথরের দরজা, এটাকে বলা হয় স্থানীয় ভাষায়। এই দেখুন এখানে সিঁড়ি করা ছিল, একসময় সৈন্যরা পাহারা দেওয়ার জন্য এখানে সিঁড়ি ছিল, এর উপরে উঠে আগে পাহারা দেওয়া যেত, এখন আর ওঠা যায় না। এটা হচ্ছে প্রথম প্রবেশ পথ, যে দিক দিয়ে ঘোড়সওয়াররা এদিকে ভিতরে আসতো। এই ছিল সেই প্রাচীন পাথরের দরজা। আমরা এইমাত্র পাথরের রথ দেখে এলাম, যেটা ওই পুকুরটার জাস্ট ওই সাইডে আছে, এইমাত্র দেখে এলাম। সেটাও খুব ঐতিহাসিক একটি নিদর্শন। এই দেখুন। হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি গড় দরজার কাছে। আমার পিছন দিকে গড় দরজা। চলুন গড় দরজাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের ভিতর। বিষ্ণুপুরের দুর্গের সেফটি মেকানিজমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই গড় দরজার। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাকড়া পাথর বা ল্যাটেরাইট পাথরের তৈরি এই দুর্গ তোরণের দুই দেওয়ালে ছিল বেশ কিছু গর্ত, যার দ্বারা সেই সময় সৈনিকেরা তীর এবং বল্লম দিয়ে শত্রুদের আক্রমণ করতে পারত। আমি এখন রয়েছি গড় দরজার সামনে। এই গড় দরজা বিষ্ণুপুরের রাজ পরিবারের ঐতিহ্য আজও বহন করে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন এটাই সেই পরীক্ষার সম্মুখভাগ বা পরীক্ষার প্রবেশদ্বার। এই পরীক্ষাটি কোন দিকে ছিল সেটাও আমি দেখাচ্ছি। এই আমার পিছন দিকে দেখছেন পরীক্ষার এখনো অবশিষ্টাংশ এখনো পড়ে রয়েছে। বর্ষার জলে কিছু কিছু সময় পুষ্ট হয়ে থাকে এই পরীক্ষা। দূরে দেখুন দেখা যাচ্ছে ছোট পাথরের দরজা, আর তার ঠিক অগ্রভাগে এই পরীক্ষাটা এইভাবে বয়ে আসতো আগেকার দিনে। এখন পরীক্ষাটা সম্পূর্ণরূপে একদম বুঝেই গেছে। আপনারা যদি কম খরচে ঘুরতে যান, আপনারা রাসমঞ্চ দেখে চলে আসুন এই গড় দরজার কাছে। এখানে অনেকগুলি দেখার মতো আপনারা মন্দির পেয়ে যাবেন। যেমন এখানে সামনেই রয়েছে লালজি মন্দির, রাধেশ্যাম মন্দির, মা মৃন্ময়ীর মন্দির। এছাড়াও রয়েছে এখানে পঞ্চরাই শ্যামরাই মন্দির আর জোড় বাংলো। তো মোটামুটি দুবার টোটো চেঞ্জ করলেই আপনারা অনেকগুলি জায়গা দেখে নিতে পারেন, বলতে পারেন যে মূল জায়গাগুলি। তো এই ক্ষেত্রে আমাদের টোটো বা অটো রিজার্ভ করতে হবে না, কম টাকাতে ঘুরে নিতে পারবেন এই পন্থাটি অবলম্বন। পুরনো বিষ্ণুপুরের রাজবাড়ি, কিন্তু এখন যাওয়া নিষেধ, যেহেতু এটা ভগ্নস্তূপ অবস্থাতে পড়ে রয়েছে। আমি এখন বিষ্ণুপুর রাজদরবারের সামনাসামনি দাঁড়িয়ে আছি। এই দেখুন আমার পিছনে গড় দরজা, যেটা একটু আগে আপনাদের দেখালাম। এবার আমি এই রাজ পরিষদ মহলের মধ্যে যে দ্রষ্টব্য জায়গাগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। এই গড় দরজা থেকে সামনে এলেই প্রথমে পড়ে লালজির মন্দির। এই লালজি মন্দিরের পরেই সামনে গেলে পরে রাধেশ্যাম মন্দির, আর এই দিকে ঘুরে গেলেই মা মৃন্ময়ীর মন্দির। আর এই রাধেশ্যাম মন্দিরের পরবর্তীতে রয়েছে জোড় বাংলো মন্দির, সেগুলো এক এক করে দেখাবো। আপাতত চলুন প্রথমে আমরা এখন আছি লালজি মন্দিরের সামনে। আর লালজি মন্দিরের সামনে এখানে বীর হাম্বির উদ্যান এখন বানানো হয়েছে, যেখানে বাচ্চা ছেলেদের খেলাধুলা করতে পারে, বা কেউ যদি পিকনিক করতে চায় তো এখানে সেই পিকনিকের মূল্য দিয়ে সেখানে পিকনিক করতে পারে, এটার জন্য কিছু চার্জ লাগে। আর দেখুন এই সামনে রয়েছে রাধেশ্যাম মন্দির। এই দিকে আমরা প্রথমে এখন যাচ্ছি লালজি মন্দিরে। লালজি মন্দির একটি একরত্ন মন্দির শৈলী, এখানে একরত্ন মন্দির শৈলীর বেশিরভাগ দেখা যায়। চলুন দেখাচ্ছি ভিতরে জি। আমি এখন রয়েছি লালজি মন্দিরে। এটা একটা একরত্ন মন্দির,
এটা গম্বুজ শৈলী, যেটা মুসলিম স্থাপত্যে, সেটারই একটা মডিফিকেশন। হিন্দু রূপ হচ্ছে এই একরত্ন মন্দির শৈলী। দেখুন এখানে নিচে মঞ্চ করা আছে, তার উপরে এই স্ট্রাকচারটা। লালজি মন্দিরের নাট মন্দির এই সাইডে। আর দিকটা দেখাবো, এদিকটা এই এক সময় হয়তো রান্না চালা বা কিছু ছিল। এই দেখুন তুলসী মঞ্চ, এখানে সামনে তুলসী মঞ্চ, এটা নাট মন্দির। আর এই লালজি মন্দির, অপূর্ব। এটা কিন্তু পোড়ামাটির তৈরি নয়, এটা মাকড়া পাথরের তৈরি। দেখছেন এই মাকড়া পাথর, এটা মাকড়া পাথর দিয়ে তৈরি এই লালজি মন্দির। এই ছিল তখনকার দিনের ভোজন কক্ষ, এই লেখা আছে ভোজন কক্ষ। আর এই লালজি মন্দিরে কিন্তু এখন কোনো বিগ্রহ নেই, সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে এটা বিগ্রহ শূন্য একটি মন্দির। আমি এখন গড় দরজার সামনাসামনি চলে এসেছি। এখানেই এই রাধেশ্যাম মন্দির রয়েছে, আর তার অপোজিটেই রয়েছে মা মৃন্ময়ীর মন্দির। এগুলো আপনারা একসাথেই ঘুরে নিতে পারেন। চলো, এখন আমি রয়েছি মা মৃন্ময়ীর মন্দিরে। মা মৃন্ময়ীকে 997 সালে এখানে প্রতিষ্ঠা করা হয়। জগৎমল্ল স্বপ্নাদেশ পেয়ে মা মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। এটা পরবর্তীকালে পুনরায় সংস্করণ হয়। খুব শান্তি বিরাজ করছে এই বিষ্ণুপুরের এই মা মৃন্ময়ীর মন্দিরে। দেখুন চারিপাশে গাছগাছালির সমারোহ, আর আমরা রয়েছি এখন মা মৃন্ময়ীর মন্দিরে। দারুণ জায়গা, পুরো শান্ত পরিবেশ। এই হচ্ছে মা মৃন্ময়ীর মন্দির। এখানেই রয়েছে সেই কামান, যেটা অষ্টমীর সন্ধিক্ষণে গর্জন করে এই মা মৃন্ময়ী। ফটো তোলা যায় না, আমি বাইরে থেকে দেখাচ্ছি তাও। কথিত আছে 19তম রাজা মল্লরাজ জগৎমল্ল একদিন শিকারে আসেন বন বিষ্ণুপুরে। বনের মাঝে এক শ্বেতশুভ্র বককে দেখতে পেয়ে তার পোষা বাজ পাখি নিক্ষেপ করেন, কিন্তু শিকারী পাখিটি প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে আসে। রাজা প্রত্যক্ষ করেন পক্ষীরূপিণীর শক্তিকে এবং দেবী শক্তির অনুপ্রেরণায় জঙ্গলের মাঝে প্রতিষ্ঠা করলেন নতুন রাজধানী এই বিষ্ণুপুর। বিষ্ণুপুরের শেষ রাজা শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে একটা মূর্তি বানানো। এই হচ্ছে বিষ্ণুপুরের শেষ রাজা। এটা মা মৃন্ময়ীর মন্দিরের সামনেই রয়েছে। এই হচ্ছে রাধেশ্যাম মন্দির। দেখুন বাইরে নহবতখানা, এইটার এই মন্দিরটার এইটা একটা বিশেষত্ব। বাইরে নহবতখানাটা খুব সুন্দর। এটাও একরত্ন মাগড়া পাথরের তৈরি মন্দির, খুব সুন্দর। এখানে বিগ্রহ বর্তমান, পুজো আচ্ছা চলে নিত্যদিন। চলো, আমরা এখন রয়েছি রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরটিও মাগড়া পাথরের তৈরি। এখানে অসংখ্য কারুকার্য রয়েছে এই পাথরের উপরে। এটাও একরত্ন একটি মন্দির। এখানেও মঞ্চ, বেদি, তুলসী মঞ্চ সমস্ত কিছুই রয়েছে। লালজি মন্দিরের মতনই সেম টাইপ অফ মন্দির এটা। আমরা এখন রাধেশ্যাম মন্দিরে। রাধেশ্যাম মন্দিরের এইদিকে জোড় বাংলো, আর এইদিকে লালজি মন্দির গাছের আড়ালে রয়েছে। এই রাধেশ্যাম মন্দিরের বিগ্রহ। আর এই মঞ্চের এই সাইড থেকে জোড় বাংলো মন্দিরটি দেখা যাচ্ছে। নহবতখানা রয়েছে এই মন্দিরটির বাইরে। এবার এই বিষ্ণুপুরের রাজভবন থেকে চলে যাব দক্ষিণে ছিন্নমস্তা মন্দিরের দিকে। এখানেও রয়েছে বহু প্রাচীন মন্দির। ছিন্নমস্তা মন্দিরের আশেপাশে আপনারা পেয়ে যাবেন একের পর এক পোড়ামাটির জিনিসপত্রের দোকান, আর অনুভব অনুষ্কার মতো নাম করা স্বর্ণচুরি শাড়ির শোরুম। মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন পুজোর ডালার দোকান। নিয়ে নাও। বিষ্ণুপুরের অনিত্য সুন্দর আধুনিক ঐতিহ্যমণ্ডিত এই ছিন্নমস্তা মন্দিরটি
তিয়াত্তর সালে শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন মেদিনীপুরের ধনী ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয়। ইদানিংকালে এই মন্দির খুবই প্রসিদ্ধ এবং রাঁচি ছাড়া আমাদের এই দক্ষিণবঙ্গে একমাত্র ছিন্নমস্তা মন্দির এটি। অনেক পোড়ামাটির দোকানপাতি আছে। নাও পোড়ামাটির প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এখানে, আপনারা কিনতে পারেন। হ্যালো, আমি এখন যে জায়গাটা আছি এটা ছিন্নমস্তা মন্দিরের থেকে একটু কাছেই এই দলমর্দন কামান। এই কামানটা বলা হয় নাকি আমাদের এই দক্ষিণবঙ্গের সব থেকে বড় কামান, খুব সুন্দর একটা কামান। এটা নাকি 63টা রিংকে পিটিয়ে এই কামানটা বানানো হয়েছে। তখনকার দিনে পিটিয়ে বানানো হতো, ঢালাই লোহা তো ভেঙে যাবে, সেই কারণে এই পিটানো লোহা দিয়ে এই এত বড় কামানটা বানানো হয়েছে। বলা যায় যে যখন বর্গীরা এই বিষ্ণুপুরে অ্যাটাক করেছিল তখন নাকি স্বয়ং মদন মোহনজি এই কামান চালিয়ে তাদেরকে দমন করেছিল এবং তাদেরকে বিতাড়িত করেছিল বিষ্ণুপুর মন্দির নগরী থেকে। তো এই কামানটা খুবই ঐতিহ্যপর্য একটি কামান। ইংরেজরা এটা কোনো একটা মাটিতে কোথাও ফেলে দিয়েছিল, পরবর্তীকালে এটা উদ্ধার করা হয়। এখন এসআই এটাকে সংরক্ষণ করে রেখেছে এই কামানটিকে। চলুন দেখাই জায়গাটাকে। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত বাংলা লুট করার সময় বিষ্ণুপুর হানা দিয়েছিল। তখন এই কামান ব্যবহার করা হয় বলে কথিত রয়েছে। আর স্বয়ং ভগবান মদন মোহনই এই কামান থেকে বিষ্ণুপুরবাসী ও রাজা গোপাল সিংহকে রক্ষা করেছিল বলে মানুষের বিশ্বাস। ঘোরার সাথে সাথে এবার কিছু খেয়ে নিতে হবে, তাই আমরা চলে এলাম ছিন্নমস্তা মন্দিরের ঠিক উল্টো দিকে চা কফি কবিতা ক্যাফেটিতে। ভেতরের পরিবেশ ছিল বেশ সুন্দর। কন্টিনেন্টাল খাবারের জন্য খুবই প্রসিদ্ধ ছিল এই ক্যাফে, তাই আমরাও অর্ডার করেছিলাম চিজ কর্ন পিৎজা আর সাথে ব্লু ল্যাগুন। এছাড়াও যদি আপনারা বাঙালি সমৃদ্ধ খাবার খেতে চান তাহলে লাঞ্চের জন্য আপনারা বেছে নিতে পারেন গৃহিণী বা আমি বাঙালির মতো রেস্টুরেন্টগুলি। আমি এখন চলে এসেছি জোড় মন্দির শ্রেণীর কাছে। এই জোড় মন্দির শ্রেণী বানিয়েছিল গোপাল সিংহদেব 1726 সালে। দেখুন এখানে 3টি মন্দির আছে, এই 3টি মন্দির একই শ্রেণীতে বানানো। এই তিনটি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটির আয়তন বড় এবং ভিতরের মাকড়া পাথরের বিশদ অলঙ্করণ, রামায়ণ ও মহাভারত এবং কৃষ্ণলীলার প্রচুর চিত্র রয়েছে। এই মন্দির চত্বরেই বর্তমানে শুরু হয়েছে পোড়ামাটির হাট, যেটি আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। জোড় মন্দির শ্রেণীর কাছে, এটা একটা বড় মন্দির আর দুটো এই সাইডে আছে। চলুন দেখাই আপনাদের। এই হলো জোড় মন্দির শ্রেণী, 3টি মন্দিরকে নিয়ে মিলিত এই জোড় মন্দির শ্রেণী। আপনাদের ঘুরিয়ে দেখালাম জোড় মন্দির শ্রেণী। এই করে যাব অন্য কোথাও। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি হিস্টোরিক্যাল মন্দির দেখতে। এই আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে নন্দলাল মন্দির। এটাও একরত্ন বিশিষ্ট একটি মন্দির শৈলী, এখানে অন্যান্য মন্দিরগুলির মতন। চলুন একটু দেখাই আপনাদের। এখানে সিটিং চেয়ার আছে আর এই নন্দলাল মন্দির একরত্ন। এটা ওই জোড় মন্দির শ্রেণীর ঠিক উল্টো দিকে বলতে পারেন। এটাও একরত্ন বিশিষ্ট মন্দির শৈলী, খুব ছোটোর মধ্যে। এখানে লন করা আছে বাগানের। আর এই দেখুন ওই দূরে জোড় মন্দির শ্রেণী। এখন আমি রয়েছি রাধা গোবিন্দ মন্দিরে। এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে। এইখানে একটা ইউনিক জিনিস, এখানে রথ রয়েছে। দেখুন পাথরের রথ যেরকম দেখিয়েছিলাম সেই ধরনের একটা রথ এখানে রয়েছে। তো এটাও একরত্ন বিশিষ্ট মন্দির, দেখতে একই লাগবে এই মন্দিরগুলো সবই, কিন্তু এগুলো সবই আলাদা আলাদা সময়ের মন্দির। এই দেখুন একটা রথ করা আছে এই রাধা গোবিন্দ মন্দিরের কাছে, পাথরের রথ। বন্ধুরা এখন আমরা চলে এসেছি রাধা মাধব মন্দিরের কাছে। এটাও একটা একরত্ন মাগড়া পাথরের তৈরি একটা মন্দির। আর এর পাশেই আছে কালাচাঁদ মন্দির, এর পাশেই রয়েছে। চলুন এই দুটো মন্দির এখানে দেখে নেবো আমরা। এই হচ্ছে রাধা মাধব মন্দির।
ছোট ছোট লাইটের ঘর এরকম করা রয়েছে এখানে। শান্ত পরিবেশ। এই হলো রাধা মাধব মন্দির। এখানে পানীয় জলের বন্দোবস্তও রয়েছে। এখন আমি এসে পৌঁছালাম কালাচাঁদ মন্দিরের কাছে। দেখুন, এটা একটা হিডেন জেম সত্যি। এই কালাচাঁদ আর রাধা মাধব মন্দির দুটো একই প্রেমিসেসের মধ্যে রয়েছে। খুব সুন্দর একটা বাগান আর লনে পুরো একদম ঘেরা এই দুটো মন্দির এরিয়া। রঘুনাথ মল্লদেব বানিয়েছিল এই কালাচাঁদ মন্দির। অনেক প্রাচীন মন্দিরটা। এই দেখুন, মাকড়া পাথরের তৈরি এই মন্দিরটিতে দেখুন অসংখ্য কারুকার্য করা, অনেক প্রস্তর মূর্তি এর দেওয়ালে খোদিত রয়েছে। দারুণ মন্দিরটা। এখন আমি বন্ধুরা এখন এই কালাচাঁদ মন্দিরের কাছে রয়েছি। এটা একরত্ন একটা মাকড়া পাথরের মন্দির। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে রাধা মাধব মন্দির। খুব সুন্দর লাগছে জায়গাটা ঘুরতে। আর এই মন্দিরের গাত্রেও রয়েছে অসংখ্য প্রস্তর নির্মিত ভাস্কর্য। আর জায়গাটা তো অসাধারণ। আমরা এখন রয়েছি লালবাঁধের পাড়ে। জানো তো, এই লালবাঁধের পাড়েই মানে লাল বাঁধেই অ্যাকচুয়ালি লালবাইকে ডোবানো হয়েছিল। হ্যাঁ, এখানে লালবাইকে অ্যাকচুয়ালি ডোবানোর একটা কাহিনী রয়েছে। কাহিনীটা হচ্ছে, আচ্ছা বলছি। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে অন্যতম লাল বাঁধ। লাল বাঁধকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে আছে। কথিত আছে লালবাইয়ের প্রতি প্রবল আসক্তির কারণে দ্বিতীয় রঘুনাথ সিংহের স্ত্রীর পরামর্শে সৈন্য দ্বারা পুত্র সহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল এই লাল বাঁধে। তবে নামকরণ নিয়ে অনেকের ধারণা কুলদেবতা লালজিওর নাম অনুসারে এই লাল বাঁধের নাম হয়েছে। লালবাঁধের পাড়ে এই ধরনের বসার অনেকগুলি স্যাক করা আছে। এই দেখুন অনেকগুলি স্যাক আছে, চলুন যাই। দারুণ এই স্যাক গুলো, বলো সেটা ভালো লাগছে না? ওইখান থেকে বিষ্ণুপুরে রয়েছে বিভিন্ন মানের হোটেল, যেগুলির কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও অনলাইনের মাধ্যমে বুকিং করে নিতে পারেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি WBTDCL এর ট্যুরিজম প্রপার্টি। এছাড়াও রয়েছে ইউথ হোস্টেলের প্রপার্টি, যেগুলির বুকিং ওয়েবসাইট আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি পোড়ামাটির হাট নয়, আমরা এখন জোড় মন্দির শ্রেণীর এখানে রয়েছি। প্রত্যেক শনিবার এখানেই বসে পোড়ামাটির হাট। অন্যান্য সময় অর্থাৎ শীতকালে এখানে কিন্তু শনি এবং রবিবার বসে পোড়ামাটির হাট, কিন্তু অন্যান্য সময়গুলিতে শুধুমাত্র শনিবার এখানে পোড়ামাটির হাট বসে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে পোড়ামাটির হাট দেখায়। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মতো আমাদের এই বিষ্ণুপুরেও বসে পোড়ামাটির হাট। এখানে বিক্রি হয় অনেক কিছু হ্যান্ডক্রাফট, পোড়ামাটির জিনিসপত্র এবং অনেক কিছু। হ্যাঁ, এই সাইডে খাবার দাবারের দোকানও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এইদিকে খাবার দাবারের স্টল বসেছে আর এইদিকে বসেছে পোড়ামাটির হাট। চলুন না পোড়ামাটির হাট একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বিক্রি হচ্ছে ওদিকে গামছা, এই সাইডে ব্যাগপত্র। ভাইবটা অনেকটা শান্তিনিকেতনের পোড়ামাটির হাটের মতোই। এখানে এরকম পাওয়া যাচ্ছে মেয়েদের সাজার প্রসাধনী জিনিসপত্র। উইকেন্ডে ঘুরতে এলে ভ্রমণের শেষে চলে আসতে পারেন পোড়ামাটির হাটে। এখানে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র খুব কম মূল্যে। আর বাড়তি পাওনা থাকছে মাদলের তালে সাঁওতালি নাচ, যেটা আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। পোড়ামাটির হাটে সামিয়ানার মধ্যে নানা ধরনের দোকানপাতি এখানে সাজানো হয়েছে, অনেক দোকান।
ছোট ছোট দেখছি দাও জোড়া, ঘোড়াগুলো সব জোড়া। আমি এখন জোড় মন্দির শ্রেণীর কাছে দাঁড়িয়ে আছি। এদিকে পোড়ামাটির হাট চলছে আর এই অপোজিট দিকে চলছে সাউথ। দেখছি না, দূর থেকে ভালো লাগে, মানে ভালো লাগে না। এখানেই শেষ করলাম আজকের পর্ব। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন এবং ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।